গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যেটা আলোচনা করব প্রথম অধ্যায়ের, সেটি কি না অযোগবাহ বর্ণ, সংযুক্ত বর্ণ আর ব্যাকরণ। তো প্রথমে আমাদের জানতে হবে যে অযোগবাহ বর্ণ কি, সংযুক্ত বর্ণ কি আর ব্যাকরণ। এই তিনটে টপিক আলোচনার আগে আমরা একটু আগের দিনের যেগুলি আলোচনা হয়েছিল সেগুলি নিয়ে একটু ডিসকাস করব। সেটি হচ্ছে কি না হর্ষস্বর আর দীর্ঘস্বর, যদিও আগের দিনে আমাদের সবটাই হয়ে গেছিল। তো হর্ষস্বর আর দীর্ঘস্বর কি না যে সমস্ত বর্ণের উচ্চারণে কম সময় লাগে তাকেই বলা হয় হর্ষস্বর। যেমন কি না করেছিলাম আমরা আগের দিন অ হর্ষই হর্ষ রি, অ হর্ষই হর্ষ রি, এদের উচ্চারণে দেখবে সবসময় কম সময় লাগে, তাই এদের বলা হয় হর্ষস্বর। আবার যদি তুমি তার পাশাপাশি উচ্চারণ করো আ দীর্ঘই দীর্ঘ, আর কি এ ওই ও ও, তাহলে কি দাঁড়ালো না হর্ষস্বরের পাশাপাশি সঙ্গে সঙ্গে দীর্ঘস্বরগুলি রাখবে, তাহলে বুঝতে পারবে যে উচ্চারণে কতটা পার্থক্য। তাহলে এই যে আমি বললাম এই বর্ণগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে, তাই এদের বলা হয় দীর্ঘস্বর। দীর্ঘ অর্থাৎ বেশি সময়। তাহলে পাশাপাশি সবসময় চেষ্টা করবে, যেমন অ বললে তার পাশে আ বলো, তাহলে দুটি বর্ণকে পাশাপাশি রেখে তাহলে বুঝতে পারবে যে পার্থক্যটা কোথায়, কোথাতে কোন বর্ণে কম সময় লাগছে, কোন বর্ণে বেশি সময় লাগছে। এরকমভাবে পাশাপাশি হর্ষই রেখে সঙ্গে সঙ্গে দীর্ঘই উচ্চারণ করবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ সময়ের পার্থক্যটা কতটুকু। হর্ষ উচ্চারণ করলে তারপরে হুসুয়ের পরে দীর্ঘ অর্থাৎ দীর্ঘ উচ্চারণ করলে তাহলে নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ কোনটা হর্ষস্বর হতে পারে আর কোনটা দীর্ঘস্বর হতে পারে, কোনটাতে কম সময় লাগছে কোনটাতে বেশি সময় লাগছে। এই হয়ে গেল আমাদের হর্ষস্বর আর দীর্ঘস্বরের কথা। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো আলোচনা হলেই আমাদের এই প্রথম অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ কি বা কাকে বলে তার জন্য আমাদের জানতে হবে না অনুস্বর ও বিসর্গ। অনুস্বর ও বিসর্গ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়। অনুস্বর বিসর্গ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়, তাই এদের বলা হয় কি না অযোগবাহ বর্ণ। এইবার একটা জিনিস যদি লক্ষ্য করেছো তোমরা তাহলে বুঝতে পারবে চট করে, দেখবে অনুস্বর আর বিসর্গ দিয়ে কিন্তু আলাদাভাবে কোনো বর্ণ হয় না। সব সময় অনুস্বর আর বিসর্গ দেখবে হয় স্বরবর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে, আর ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ এদের কাজ যে কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয়ে তারপরে শব্দ তৈরি করা বা সেইভাবেই সেটি উচ্চারিত হয়। আলাদাভাবে এই সমস্ত সব বর্ণ দিয়ে কোনো শব্দও হচ্ছে না এবং সেরকম উচ্চারণও হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো না অনুস্বর ও বিসর্গ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়, তাই এদের বলা হয় অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ হয়ে গেল। এইবার আমরা চলে যাব কি না সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ কি না দুই বা দুইয়ের বেশি ব্যঞ্জন বর্ণের মিলনে তৈরি হয় সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ তিনটে জিনিসই কিন্তু একই, তোমরা কিন্তু মিশিয়ে ফেলো না। সংযুক্ত বর্ণ, যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ সবটাই এক। তাহলে দুই বা দুইয়ের বেশি বর্ণ যখন একসঙ্গে যুক্ত হচ্ছে তখনই সেটা হয়ে গেল কি না যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ। সংযুক্ত অর্থাৎ সংযোগ করা। তাহলে দুটি বর্ণ যখন একসঙ্গে, দুই বা দুইয়ের বেশি হতে পারে, তিনটিও হতে পারে, দুটি তিনটি এরকম হতে পারে, তাহলে যখন তারা একসঙ্গে সংযুক্ত হচ্ছে, যখন তারা একসঙ্গে যোগ হচ্ছে তখনই সেটাকে বলবো আমরা সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর। যুক্ত হচ্ছে তাই যুক্তাক্ষর, যুক্ত হচ্ছে তাই যুক্ত বর্ণ। তাহলে এখন আমরা একটু দেখে নেব
যে যদি ধরো আমি তয় রফলা এটা যদি দেখি, তাহলে কিভাবে সংযুক্ত হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। তাহলে ত যুক্ত র, এই দিয়ে হচ্ছে তয় রফলা, তয় রফলা। তাহলে ত যুক্ত র, এই নিয়ে হচ্ছে তয় রফলা। তাহলে এখানে সংযুক্ত বর্ণ হচ্ছে ত যুক্ত র, এই নিয়ে হচ্ছে তয় রফলা। আচ্ছা, এইবার যদি আমরা অনেক সময় কিছু শব্দ দেখি, যেমন কয়ে মূর্ধন্যাশয়ে, তাহলে কয়ে মূর্ধন্যাশয়ে আমরা কিভাবে লিখছি, এইভাবে মোট কথা আমরা লিখি কয়ে মূর্ধন্যাশয়ে। কিন্তু কখনো কি ভেবেছি যে এর মধ্যে কোন কোন বর্ণগুলো আছে, কোন কোন বর্ণগুলো যুক্ত হয়েছে? না, প্রথমটা হয়েছে ক, তারপরেরটা হয়েছে মূর্ধন্য, এই নিয়ে হচ্ছে কয়ে মূর্ধন্য। তাহলে এখানে সংযুক্ত বর্ণগুলো কি কি? না, সংযুক্ত বর্ণগুলো হচ্ছে ক আর মূর্ধন্য। এই নিয়ে এইটাকে বলা হচ্ছে যুক্তাক্ষর, এইটাকে বলা হচ্ছে যুক্তাক্ষর। যেমন তয় রফলা, এইগুলো হয়ে গেল যুক্তাক্ষর, এইগুলো হয়ে গেল সংযুক্ত বর্ণ। তাহলে এখানে দুটি বর্ণ ক এসেছে, আবার মূর্ধন্য এসেছে, তার জন্য হয়ে গেল এটা সংযুক্ত বর্ণ। এখানেও তাই ত এসেছে, র এসেছে। এটা আমি পাশে যেটা দেখালাম এটা হচ্ছে ভেঙে দেখালাম, কিন্তু আসল হচ্ছে আমাদের সংযুক্ত বর্ণ এইটাই। ঠিক আছে, কীভাবে হয়েছে সেটা আমি দেখালাম। আরেকটা যেটা ছয়ে, ছয়ে অনেক সময় আমরা লিখি এরকম ধরনের শব্দ। তাহলে এইটা খুব ইজি, তোমরা নিজেরাই বুঝতে পারছো এখানে কি কি বর্ণ এসছে। চ যুক্ত ছ যুক্ত ব, হয়ে গেল চ যুক্ত ছ যুক্ত ব। এই বর্ণগুলি নিয়ে হলো আমাদের এই যে চয়ে ছয়ে ব, চয়ে ছয় ব, চ যুক্ত ছ যুক্ত ব, এই কি হয়ে গেল আমাদের কি না সংযুক্ত বর্ণ। তাহলে সংযুক্ত বর্ণ কীভাবে হচ্ছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এটাকে তোমরা সংযুক্ত বর্ণ বলতে পারো, যুক্ত ব্যঞ্জনও বলতে পারো, যুক্তাক্ষরও বলতে পারো। তাহলে মোটে আমাদের কী দাঁড়ালো উত্তরটা? না, দুই বা দুইয়ের বেশি ব্যঞ্জন বর্ণ যখন একসঙ্গে যুক্ত হয় তখনই সেটাকে বলা হয় কি সংযুক্ত বর্ণ, যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন, এটাও বলতে পারো। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অযোগ্য বাহু নিয়ে আর সংযুক্ত বর্ণ নিয়ে। বাকি যেটা আমাদের আলোচ্য বিষয় আছে সেটি হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, এইবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাকরণ নিয়ে। তো আর তার আগে একটু ভাষা সম্বন্ধে বলে নিই। তাহলে ভাষার যেটা আমরা শিখে এসেছি বা ভাষা কী বা কাকে বলে সেটি বলবার জন্য তাহলে আমরা কি বলতে পারি না, ভাষা হলো ভাবের মাধ্যম। তাহলে আমরা কি জানলাম না, ভাষা হলো মনের ভাব প্রকাশের বাহন, ভাষা হলো ভাব প্রকাশের বাহন বা ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। তাহলে আমাদের মনের যে ভাবটা সেটা আমরা প্রকাশ করছি কার মাধ্যমে না, ভাষার মাধ্যমে, অর্থাৎ ভাষার সাহায্যে, কথার সাহায্যে। তাহলে এই হয়ে গেল আমাদের ভাষা, অর্থাৎ মনের যে ভাবটাকে আমরা প্রকাশ করছি সেটি হচ্ছে ভাষার সাহায্যে। এইবার আমাদের আসছে ব্যাকরণ। ব্যাকরণ কী বা কাকে বলে? তাহলে ব্যাকরণ কী বা কাকে বলে সেটা জানার জন্য আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে যে দেখো আমরা যেখানে যে সমাজে বাস করি, তো যেখানেই আমরা বাস করি না কেন সেই সমাজের কিছু কিছু রীতি বা নিয়ম থাকে, কিছু রীতিনীতি বা নিয়ম থাকে, সেইগুলো মেনে কিন্তু আমাদের চলতে হয়। আমরা যেটা ভালো বুঝবো সেটাই করবো, যা খুশি তাই করবো, সেটা করলে কিন্তু হবে না। তার জন্য সমাজে কিছু নিয়ম নীতি বা কিছু রুলস রেগুলেশন, কিছু সামাজিক নীতি সেগুলোকে রাখা হয়। কারণ কি না, ওগুলো মেনে আমাদের চলতে হবে। তাহলে একটা আমরা কি পড়ে গেলাম না, একটা নিয়ম নীতির মধ্যে পড়ে গেলাম। সেই রকমই ব্যাকরণ ব্যাপারটা কি না,
ধরো আমরা এই যে ভাষা ব্যবহার করছি, এই যে কথা বলছি, এগুলো কিভাবে বলছি, কি নিয়ম নীতি আমাদের মানতে হবে, তার জন্য আমাদের কিছু জানা দরকার। সেই নিয়ম নীতি, কোন নিয়ম নীতি মেনে আমরা ব্যাকরণটাকে বলবো, কোন নিয়ম নীতি মেনে আমরা কথা বলবো, ভাষা প্রকাশ করব, সেগুলোর জন্য কিছু আমাদের অবশ্যই মানতে হবে, কিছু নিয়ম আমাদের অবশ্যই মানতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই নিয়মগুলো পাবোটা কোথায়, কোথা থেকে পাবো, কিভাবে সেগুলো জানবো? না, সেই নিয়মগুলো জানার জন্য আমাদের একটা বই পড়তে হবে। সেই বইটি কি না, সেই বইটি হয়ে গেল ব্যাকরণ। তাহলে যে বই পড়ে আমরা ভাষা শুদ্ধভাবে বলতে পারি, লিখতে পারি এবং কি না পড়তে পারি, তাকেই বলা হচ্ছে কি না ব্যাকরণ। তাহলে যে বই পড়ে আমরা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারি, তাকে বলে ব্যাকরণ। তাহলে কি বুঝলে এই সংজ্ঞাটির দ্বারা? না, কোনো একটা বই অবশ্যই থাকতে হবে। সেই বইয়ের মধ্যে কেন সেই বইটা আমরা পড়বো না, প্রথমে যেটা আছে যে বই পড়ে, সেই বইটাকে আমরা পড়বো কেন না, সেই বইয়ের মধ্যে আমরা সমস্ত নিয়মগুলো পাবো। সেই নিয়মগুলোকে পড়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, বা লিখতে পারবো, বা বলতে পারবো। তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাকরণ। তাহলে যে বই পড়ে আমরা বলতে পারি, ভাষাকে শুদ্ধভাবে, কি বলতে পারি না, ভাষাকে, অর্থাৎ এই যে মনের ভাব শুদ্ধভাবে বলতে পারি, লিখতে পারি এবং পড়তে পারি, তাকেই বলা হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ কি অর্থাৎ জানা গেল, আর ভাষা কি সেটাও আমি তোমাদের সংক্ষেপে বলে দিলাম। অর্থাৎ ভাষা কি দাঁড়ালো আমাদের না, ভাষা হলো কি ভাবের মাধ্যম, অর্থাৎ ভাষা হলো মনের ভাব প্রকাশের একমাত্র বাহন। সেটাই তো, ঠিকই তো তাই, কারণ আমাদের মনের মধ্যে যখন কোনো অনুভূতি আসছে, তখন সেটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করছি। তার ভাষা যদি না থাকতো তাহলে মনের ভাবটা প্রকাশ করা হতো না। সেটার জন্যই হয়ে গেল কি না, ভাষা আমাদের ভাব প্রকাশের বাহন। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের চ্যাপ্টারের আলোচনা, এবং আমাদের প্রথম অধ্যায়টি একদমই কমপ্লিট হয়ে গেল। পরের অধ্যায় আছে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে, সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব না। আমাদের যেহেতু ফার্স্ট ইউনিটের সিলেবাস আছে একদম 3 থেকে মনে হয় 23, যতদূর সম্ভব 3 থেকে 23 বা 4 থেকে 23 পাতা পর্যন্ত। তো সেই জন্য এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এইবার কী করতে হবে না, বিভিন্ন প্রশ্ন উত্তর যেরকমভাবে আমি তোমাদের পাঠাতে থাকবো, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা লার্ন করবে, আর কপিতে অবশ্যই লিখবে। আমি ওয়ার্কশিট হিসেবে যাই পাঠাই না কেন তোমাদের কিন্তু কাজ হচ্ছে সেগুলো সব সময় একদম কপিতে লিখে রাখা। সে ম্যাম নিচে লিখে দিক আর না দিক, ম্যাম যদি লিখে নাও দেয় যে রাইট ইন ইউর কপি, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে। অর্থাৎ লেখার কোনো কাজ গেলেই তোমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ সেটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এইবার এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যাবে, যাই পাবে তোমরা অতি অবশ্যই কপিতে লিখে রাখবে, এবং সেটি অবশ্যই ল্যাঙ্গুয়েজ কপি। তোমাদের 2টি করে কপি অবশ্যই করতে হবে, একটা হচ্ছে লিটারেচারের কপি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কপি। লিটারেচারে যা যা যাবে সেগুলো তোমরা বেঙ্গলি লিটারেচার কপিতে লিখবে, আর ল্যাঙ্গুয়েজের ওপরে যা যা প্রশ্ন যাবে সেটি তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে লিখবে। ঠিক আছে? তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে মূলত আমরা কি কি জানতে পারলাম। আমরা অনেক কিছুই জানতে পারলাম। প্রথম দিন আমরা জেনেছিলাম ভাষার সৃষ্টি কিভাবে হলো, কিভাবে ধাপে ধাপে ভাষা এলো। প্রথমে ছিল আওয়াজ, ইঙ্গিত, তারপরে ধাপে ধাপে ছবি আঁকা শুরু হলো, নিয়ে তারপরে চিত্রলিপি, ভাবলিপি, শব্দলিপি সব এক এক করে তৈরি হয়ে গেল, নিয়ে শব্দের আবিষ্কারও হয়ে গেল। তারপরে আস্তে আস্তে তারা যেটা ছবি আঁকতো আদিম মানুষেরা গুহার গায়ে বা পাহাড়ের গায়ে, সেই ছবিগুলো একটা একটা করে সাংকেতিক চিহ্ন দিতে শুরু করলো। সাংকেতিক ছোট ছোট করে চিহ্ন দিতে 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 চিহ্ন একটা একটা করে আবিষ্কার করতে 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 তারা আস্তে আস্তে বর্ণলিপি আবিষ্কার করে ফেললো। এইভাবে আমাদের বাংলা বর্ণলিপি আবিষ্কার হয়ে গেল। এইবার বাংলা বর্ণলিপি আবিষ্কার করার পরে আমরা বাংলা
বর্ণলিপিকে দুইটি ভাগে ভাগ করতে পারলাম। এটি হচ্ছে একটি চলে গেল স্বরবর্ণের দিকে আর একটি চলে গেল ব্যঞ্জন বর্ণের দিকে। এইবার স্বরবর্ণ হলো স্বরধ্বনি লিখিত রূপ, আর ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। স্বরবর্ণ কতগুলি, কি কি, সেগুলো আমরা আলোচনা করেছি। ব্যঞ্জন বর্ণ বা কোথা থেকে শুরু হচ্ছে আমাদের, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। আর আলোচনা হচ্ছে আমাদের হর্ষস্বর আর দীর্ঘস্বর নিয়ে। আগের দিন যে ক্লাসটি হয়েছে, হর্ষস্বর কতগুলি, কি কি, আর দীর্ঘস্বরই বা কতগুলি, কি কি, কাকে বলে হর্ষস্বর, কাকে বলে দীর্ঘস্বর। আজকে যেটা আমাদের আলোচনা হলো অযোগবাহু বর্ণগুলি কি কি, সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জনগুলি বা কি কি, আর সবশেষে আলোচনা হলো যেটা ব্যাকরণ নিয়ে, আর ভাষাই বা কি। তাহলে অল টোটাল তোমাদের অনেক কিছু এই অধ্যায় থেকে জানা হয়ে গেল। তোমরা এক এক করে এইবার প্রত্যেকে লার্ন করতে থাকবে। আর তোমাদের আরও একটু সিলেবাসে মনে হয় আছে, যেটা হচ্ছে প্রশ্নোত্তর নিয়ে। তো তোমাদের প্রশ্নগুলো এক এক করে যেতে থাকবে 39 নম্বর পাতা থেকে। সবটাই তোমরা কপিতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে। আর উপরে কিন্তু অতি অবশ্যই অধ্যায়ের নাম লিখবে। যেটাই আছে না তোমাদের সেই অধ্যায়টির নাম তোমাদের কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। অর্থাৎ মোদের গরম, মোদের আশা, ছবি ও কথায় বাংলা ভাষা, এটা অতি অবশ্যই লিখবে। এইবার অল টোটাল সমস্ত কিছু পড়ার পরে, পুরো চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটির নাম মোদের গরম, মোদের আশা, ছবি ও কথায় বাংলা ভাষা। আশা করি এবার বুঝতে পারছো ছবি ও কথায়, অর্থাৎ ছবির দ্বারায় তারা তাদের মনের ভাব প্রকাশ করতো, ছবির দ্বারা তারা তাদের কথাবার্তাগুলো বলতো, একে অপরকে বোঝাতো। দলবদ্ধভাবে বাস করার সময় প্রথমে আওয়াজ হলো, আওয়াজের পর তারা আস্তে আস্তে ছবির দ্বারা বোঝাতো যে কে কোনটার দ্বারা কি বোঝাচ্ছে, কোনটার দ্বারা কি প্রকাশ পাচ্ছে। তাই এখানে বলা হয়েছে যে ছবি ও কথায় বাংলা ভাষা, ছবির দ্বারা এবং কথার দ্বারা বাংলা ভাষা চ্যাপ্টারটা আমাদের বোঝাচ্ছে যে ছবির দ্বারা এবং কথার দ্বারা তারা তাদের মনের ভাবকে প্রকাশ করত। ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আর এই চ্যাপ্টারটাই তোমাদের হোমওয়ার্ক রইল। আমি লাইভ ক্লাসে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন করব। তাহলে আজকে আমাদের এখানেই ক্লাস কমপ্লিট হলো।